আজ আমরা চলতড়িৎ দেখব। তো চলতড়িতের প্রথমে আমাদের যে টপিকসটা দেখব, তড়িৎ প্রবাহ কি। তড়িৎ প্রবাহ আয় দ্বারা প্রকাশ করি আমরা। তো তড়িৎ প্রবাহ সমীকরণটা যদি আমরা আগে দেখি, তাহলে আমরা সংজ্ঞা এখান থেকেই, মানে শুধু সমীকরণ থেকে আমরা সংজ্ঞা সবকিছু এখান থেকে দিতে পারবো, একক, মাত্রা। তো প্রথমে তড়িৎ প্রবাহের সংজ্ঞা দিতে গেলে আমাদের তড়িৎ প্রবাহের সমীকরণটা আমরা দেখি, আই সমান সমান কিউ বাই টি। এখন এখানে আই তড়িৎ প্রবাহ, কিউ চার্জ বা আধান, টি সময়। এখন আমরা ফিজিক্সের সমীকরণ থেকে যে কোনো সংজ্ঞা আমরা সমীকরণ থেকে দিতে পারি, ফিজিক্সের সমীকরণ থেকে। তো সেটার জন্য আমাদের নিচে ভাগাকারে যেটা থাকবে ওইটাকে একক ধরবো, আর উপরে যেটা থাকবে ওইটাকে যে পরিমাণ বলবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একক সময়ে, যেহেতু নিচে সময় আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি একক সময়ে। উপরে যেহেতু চার্জ আছে, তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ চার্জ। তাহলে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটা তড়িৎ প্রবাহ। এখন চার্জ প্রবাহিত হয় কিসের ভিতর দিয়ে? পরিবাহীর ভিতর দিয়ে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা ভালো করে বলতে চাই, কোনো পরিবাহীর ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে আমরা এই সমীকরণ থেকে সংজ্ঞা দিতে পারি। এখন একক, তড়িৎ প্রবাহের একক আমরা জানি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এ দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু আমরা সমীকরণ থেকে এখান থেকে কি পাই? আই সমান সমান কিউ বাই টি। এখন এখানে কিউ চার্জ, চার্জের একক কি? চার্জের একক কুলম্ব। আর সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড। আমরা নর্মালি জানি তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আবার এখান থেকে আমরা দেখলাম সমীকরণ থেকে তড়িৎ প্রবাহের একক কুলম্ব পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার সমান সমান 1 অ্যাম্পিয়ার সমান সমান 1 কুলম্ব পার সেকেন্ড। এটা এমসিকিউতে আসতে পারে। এখন যদি আমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নে আসে 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো বা অ্যাম্পিয়ার বলতে কি বোঝো, তাহলে আমরা অ্যাম্পিয়ারটা কি? অ্যাম্পিয়ারটা অবশ্যই একটা একক, তড়িৎ প্রবাহের একক। তাহলে আমাদের যদি কখনো সৃজনশীলের ভিতরে বা প্রশ্নের ভিতরে কখনো যদি এককের সংজ্ঞা চাই, ওই এককটা কার ওইটার সংজ্ঞা দিয়ে দেব। শুধু এই সমীকরণের প্রত্যেকটার মান 1 করে দিলেই আমাদের এককের সংজ্ঞা হয়ে যাবে। যেমন এখানে সময়, তাহলে আমি 1 সেকেন্ড সময়ে উপরে চার্জ আছে, 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলতে পারি। তাহলে আমরা যদি ভালো করে সংজ্ঞাটা দিতে চাই, তাহলে আমরা বলবো কোনো পরিবাহীর ভিতর দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। আচ্ছা, এখন আমরা তড়িৎ প্রবাহের দিক দেখব, তড়িৎ প্রবাহ কোন দিকে হয়। তো এখানে আমি একটা পরিবাহী নিলাম, এবি একটা পরিবাহী, যার বি প্রান্তে কিছু ঋণাত্মক চার্জ এবং এ প্রান্তে কিছু ধনাত্মক চার্জ আছে। এ প্রান্তে যেহেতু কিছু ধনাত্মক চার্জ, তাহলে এই প্রান্তে একটা ভোল্টেজ থাকবে, তাহলে ভি এ প্রান্ত যেহেতু, আর এই প্রান্তে ঋণাত্মক চার্জ থাকলে এখানে একটা ভোল্টেজ থাকবে, এটা ভিবি। তো অবশ্যই ধনাত্মক প্রান্তের ভোল্টেজটা ঋণাত্মক প্রান্তের ভোল্টেজ থেকে বেশি হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ প্রান্তের ভোল্টেজটা বি প্রান্তের ভোল্টেজ থেকে বেশি। এখন তড়িৎ প্রবাহের দিক কোন দিকে? তড়িৎ প্রবাহ বা কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? আমাদের প্রকৃত দিক, তড়িৎ প্রবাহের 2 রকম দিক আছে। আমরা প্রথমে দেখব প্রকৃত দিক। প্রকৃত দিক হচ্ছে প্রকৃতপক্ষে তড়িৎটা প্রবাহিত হয় কিভাবে? এই প্রান্তে কিছু ঋণাত্মক ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ আছে, ওই ঋণাত্মক চার্জ থেকে বা ঋণাত্মক ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। তো সেই হিসেবে আমরা বলতে পারি ইলেকট্রন প্রবাহের কারণে আমাদের তড়িৎ প্রবাহিত আছে। আর যেহেতু ইলেকট্রনটা ঋণাত্মক প্রান্তের থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের প্রকৃত দিক নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। কিন্তু তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোনটা? মানে আদিকাল থেকে হয়ে আসতেছে যে দিকটা বলে আসে মানুষ, সেটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, এটা প্রচলিত দিক। আর প্রকৃত দিক হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আমরা তড়িৎ প্রবাহের মেইন সমীকরণ জানি, আই সমান সমান কিউ বাই টি।
তাছাড়াও তড়িৎ প্রবাহের আমরা আরেকটা সমীকরণ দেখব, I সমান সমান NABE। এখন এই সমীকরণটা কোথা থেকে আসলো, এই প্রতিপাদনটা আমরা দেখব। এই সমীকরণটা মূলত আমরা মেইন সমীকরণ থেকে আনবো। এখন আমি মনে করলাম এই একটা পরিবাহী, যার এই প্রান্তে ঋণাত্মক চার্জ, এই প্রান্তে ধনাত্মক চার্জ আছে। তাহলে ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন ধনাত্মক প্রান্তের দিকে আসবে। এখন এই যে পরিবাহীটা, এই পরিবাহীর দৈর্ঘ্য আমি L ধরি, দৈর্ঘ্যটা পরিবাহীর দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা L। আর পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে কোনো এক প্রান্তের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরলাম A। তাহলে আমরা পরিবাহীর দৈর্ঘ্য L, A পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, V ইলেকট্রনের তাড়ন বেগ। এখন এখানে ইলেকট্রনের তাড়ন বেগ বলতে কি, আমরা জানি ঋণাত্মক চার্জ থেকে, ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। এখন এর ভিতরে ইলেকট্রন এই পরিবাহীর ভিতরে যাওয়ার সময় পরিবাহীর ভিতরে আরো অনেকগুলো ইলেকট্রন থাকে, অনেকগুলো অনুপরমাণু থাকে। তো প্রোটন যখন নেগেটিভ প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে, তখন যাওয়ার সময় অন্যান্য অনুপরমাণু বা অন্যান্য কণার সাথে সংঘর্ষ হয়। এজন্য এক একটা ইলেকট্রন তো অনেকগুলো যায়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে অনেকগুলো ইলেকট্রন যায়। এখন এক একটা ইলেকট্রন যাওয়ার সময় অন্যান্য অনুপরমাণু বা অন্যান্য কণার সাথে সংঘর্ষের কারণে এক একটা ইলেকট্রনের বেগ এক এক রকম। এখন এখানে তাড়ন বেগ বলতে ইলেকট্রনের গড় বেগ, ইলেকট্রন কি পরিমাণ গড় বেগ নিয়ে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনের গড় বেগ। এই গড় বেগটাকে আমরা ইলেকট্রনের তাড়ন বেগ বলি। আর এন আমি ধরে নিলাম এই পরিবাহের যে একক আয়তন, ওই একক আয়তনে ইলেকট্রন কতগুলো আছে, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, আর ইলেকট্রনের চার্জ। এখন আমরা এইগুলোর সাহায্যে এই সূত্রটা প্রতিপাদন করব। এখন আমরা এই সূত্রটা প্রতিপাদন করব I সমান সমান Q/T এই সূত্রের সাহায্যে। এখান থেকে আমরা এটা আনবো। এখন কিউ কি, চার্জের পরিমাণ। এখন এই পরিবাহীতে মোট কতগুলো চার্জ আছে সেটা জানতে পারলে আমরা এখানে দিলেই আমাদের এই সূত্রটা আসবে। এখন আমাদের প্রথমে জানতে হবে পরিবাহীতে কতগুলো চার্জ বিদ্যমান। তো সেটা জানার জন্য আমি এখানে ধরে নিচ্ছি যে পরিবাহীর একক আয়তনে ইলেকট্রন সংখ্যা NT। তাহলে পরিবাহীর মোট আয়তন যদি আমি জানতে পারি, তাহলে মোট ইলেকট্রন জানতে পারতেছি। তাহলে আমি পরিবাহীর মোট আয়তন, পরিবাহীর মোট আয়তন কত, আয়তন আমরা জানি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে পরিবাহীর আয়তন পেয়ে যাই, আয়তন সমান ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যদি L হয়, ক্ষেত্রফল যদি A হয়, তাহলে পরিবাহীর মোট আয়তন A ইন্টু L। তাহলে পরিবাহীর AL আয়তনে আমরা এখানে জানি একক আয়তনে ইলেকট্রন থাকে NT। তাহলে এখানে লিখি এক আয়তনে ইলেকট্রন থাকে NT। অতএব মোট আয়তন কত পরিবাহীর AL আয়তনে ইলেকট্রন থাকে N ইন্টু ALT। তাহলে আমরা এই পরিবাহীর আয়তন যদি AL হয়, তাহলে আমরা সম্পূর্ণ পরিবাহীর ইলেকট্রন সংখ্যা কত সেটা জানতে পারলাম, N ইন্টু AL। এই পরিবাহীতে মোট ইলেকট্রন থাকে N ইন্টু ALT। এখন আমাদের তো এখানে লাগবে চার্জ। তাহলে আমাদের পরিবাহীতে মোট ইলেকট্রন যদি জানি এবং প্রতিটা ইলেকট্রনের চার্জ গুণ করে দিলে আমরা পরিবাহীর মোট চার্জ সংখ্যা জেনে যাব। তাহলে আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ E, অতএব মোট ইলেকট্রন কত আছে পরিবাহীতে N ইন্টু ALT। N ইন্টু ALT ইলেকট্রনের চার্জ N ইন্টু AL ইন্টু E। পরিবাহীতে মোট ইলেকট্রন সংখ্যা N ইন্টু ALT এবং পরিবাহীতে মোট চার্জ সংখ্যা NALE। এই পরিমাণ চার্জ পরিবাহীতে বিদ্যমান। তাহলে এখন আমরা এই চার্জের মানটা এখানে বসাই দিই। আমরা মাত্র দেখলাম পরিবাহীতে মোট চার্জের পরিমাণ N ইন্টু NALE। তাহলে এই কিউ এর মানটা আমি এখানে বসাবো। তাহলে I সমান NALE/T। এখন যদি ইলেকট্রন নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে প্রবাহিত হয় T সময় ধরে ইলেকট্রন প্রবাহিত হয় V বেগ নিয়ে, V তাড়ন বেগ নিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি S = VT, সেখান থেকে V = S/T। S পরিমাণ দূরত্ব যদি T সময় নিয়ে অতিক্রম করে ইলেকট্রন, S পরিমাণ দূরত্ব T সময় নিয়ে অতিক্রম করলে আমরা S = VT, সেখান থেকে V = S/T।
কিন্তু এখানে আমরা এই সম্পূর্ণ দূরত্বটাকে কত বলতে পারি? আমরা পরিবাহীর দৈর্ঘ্যটাকে মোট এস এর মান বলতে পারি। আমরা এখানে পরিবাহীর দৈর্ঘ্য এল ধরেছি, তাহলে আমরা এখান থেকে ভি সমান সমান এল বাই টি বলতে পারি। তাহলে এল বাই টি সমান সমান আমরা ভি বলতে পারি। তাহলে এখানে এল বাই টি, এটাকে আমরা ইলেকট্রনের তাড়ন বেগ বলতে পারি। আই সমান সমান এন এ এল বাই টি মানে ভি ই। আমাদের সূত্রটা চলে আসলো, আই সমান সমান এন এ ভি ই। এখানে এন কি? একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভি ইলেকট্রনের তাড়ন বেগ, ই ইলেকট্রনের চার্জ সংখ্যা। এখানে আমাদের এ ছিল পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না দিয়ে পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর দেওয়া থাকতে পারে। আর যদি পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ হয় তাহলে আমরা ক্ষেত্রফল পাবো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখতে পারি পাই আর স্কয়ার। তাহলে আমরা এ সমান সমান পাই আর স্কয়ার লিখতে পারি। যদি আমাদের প্রশ্নের ভিতর পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া থাকে তো এ দেওয়া থাকলো, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না দিয়ে পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা এ সমান সমান পাই আর স্কয়ার লিখতে পারি। এখন আমরা দেখব প্রবাহ ঘনত্ব কাকে বলে। প্রবাহ ঘনত্ব যে দ্বারা প্রকাশ করা হয়, আমরা যদি প্রবাহ ঘনত্বের সমীকরণটা জানি বা সমীকরণটা মনে রাখতে পারি তাহলে আমরা সমীকরণ থেকে প্রবাহ ঘনত্বের সংজ্ঞা দিতে পারবো, প্রবাহ ঘনত্বের এককটাকে বলতে পারবো এই সমীকরণের সাহায্যে। তো আমরা সমীকরণ থেকে সংজ্ঞা দিতে গেলে আমরা বললাম নিচে যেটা থাকবে ওইটাকে একক ধরবো, উপরে যেটা থাকবে ওইটাকে যে পরিমাণ বলবো। তাহলে আমি বলতে পারি কোনো পরিবাহীর ভিতর দিয়ে, কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, উপরে যেহেতু তড়িৎ প্রবাহ আছে এজন্য আমি বলতেছি যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, আর নিচে ক্ষেত্রফল এজন্য একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে। তাহলে প্রবাহ ঘনত্ব কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। এখন আমরা একটু আগে দেখেছি আই সমান সমান এন এ ভিই। তো এখানে আই সমান সমান আমরা এন এ ভিই বাই নিচে এ, এখন এ কেটে এখানে এন ভিই, তাহলে আমরা যে সমান সমান এন ইন্টু ভিইও বলতে পারি। প্রবাহ ঘনত্ব একক আয়তন ইলেকট্রন সংখ্যা ইন্টু ইলেকট্রনের তাড়ন বেগ ইন্টু ইলেকট্রনের চার্জ, এইটার সাহায্যে আমরা প্রবাহ ঘনত্ব পেতে পারি। এখন আমাদের প্রবাহ ঘনত্বের এককটা কি? প্রবাহ ঘনত্বের একক সমীকরণ থেকে বের করব। এখানে আমাদের উপরে আছে কি? উপরে তড়িৎ প্রবাহ, তার একক অ্যাম্পিয়ার, আর নিচে ক্ষেত্রফল মিটার স্কয়ার। তাহলে আমরা প্রবাহ ঘনত্বের একক বলতে পারি অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার।